বন্ধুরা, কারো মনের কথা জানার জন্য তিনটি উপায় আছে, কিন্তু এই তিনটি বিষয় জানা খুবই প্রয়োজন। যদি তুমি এই তিনটি উপায় বুঝে নাও, তবে তুমি যে কোনো মানুষের মনের কথা খুব সহজেই জানতে পারবে, বুঝতে পারবে। তবে চলো তার এক বুদ্ধ কাহিনীর মাধ্যমে বুঝে নেই যে কিভাবে অন্যজনের মনের কথা জানতে পারবো, বুঝতে পারবো। অনেক বছর আগের কথা, একটি ছোট গ্রামে দুই ভাই থাকতো। বড় ভাই অন্ধ ছিল, এই কারণে সে সর্বদা বাড়িতেই থাকতো, আর ছোট ভাই জমিতে কাজ করত। কিন্তু চাষের জমিতে অনেক জঙ্গলি পশু আসার কারণে অনেক ফসল নষ্ট হয়ে যেত। এই জন্য ছোট ভাই অনেক চিন্তিত থাকতো। একদিন সে ভাবলো, ফসলের জমি থেকে এই পশুদের তাড়ানোর জন্য যদি আমি বড় ভাইয়ের সাহায্য নেই। এমনিতেই বড় ভাই দেখতে পায় না। যদি সে জমির পাশে বসে থাকে এবং পশু পাখিদের আসার শব্দে যদি সে জোরে জোরে আওয়াজ করতে থাকে, তবে পশু পাখিদের তাড়িয়ে দিতে পারবে, তাহলে আমাদের ফসল নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবে। এই জন্য দাদাকে জমির পাশে বসিয়ে দেই। এইসব মনে মনে বিচার বিবেচনা করার পর পরের দিন জমির পাশে একটা ছোট ঘর তৈরি করে তার অন্ধ ভাইকে সেখানে বসিয়ে দিল এবং তাকে বলল, ভাইয়া, যদি পশু পাখিদের আওয়াজ শুনতে পারো তবে তুমি জোরে জোরে চিল্লাবে। তা শোনার পর পশু পাখিরা পালিয়ে যাবে, তাহলে ফসল নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে। বড় ভাই ছোট ভাইয়ের কথা মেনে নেয়। তারপর থেকে সে জমির পাশেই থাকতে শুরু করে। যখনই কোনো পশুর আওয়াজ শুনতে পারে তখনই সে জোরে জোরে চিল্লাতে শুরু করে দেয়, যার ফলে জঙ্গলি জানোয়ারগুলো ভয়ে সেখান থেকে দ্রুতই পালিয়ে যেত। এমন করতে করতে অনেকদিন কেটে গেল। একদিন একটা হরিণ ছুটতে ছুটতে তাদের জমিতে ঢুকে পড়ল এবং জমির পাশে বেড়া ভেঙে পালিয়ে যায়। কিন্তু এই হরিণটি পিছা করতে করতে এক রাজা ওই ক্ষেতের পাশে এসে পৌঁছে যায়। তখন এই রাজার নজর বসে থাকা অন্ধ ভাইটির পর পড়ে। রাজা তাকে বললেন, দেখো, আমি এক পশুর পিছা করতে করতে এখানে আসি। তুমি কি এই পশুটিকে এখানে দেখেছ? তখন অন্ধ লোকটি বলে, হে রাজন, আমি তো অন্ধ, আমি কেমন করে কোনো জানোয়ারকে দেখতে পারবো? কিন্তু আমি তা অবশ্যই বলতে পারবো যে পশুটি আমাদের জমির মধ্য দিয়ে পালিয়ে গিয়েছে তা তোমার শিকারের উপযুক্ত নয়। আপনি তার পিছনে বৃথায় সময় নষ্ট করেছেন। রাজা এই অন্ধ ব্যক্তির কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। তিনি এটা ভাবতে লাগলো, সে তো অন্ধ, তাহলে সে কিভাবে জানতে পারলো যে হরিণটির আমি খোঁজ করছি সেই হরিণটি শিকারের উপযুক্ত নয়? এই অন্ধ লোকটি আমাকে কেমন করে বলতে পারে? তখনই রাজা এই অন্ধ লোকটিকে বলে, আপনি তো আমাকে মিথ্যা কথা বলছেন না তো? একদিক থেকে আপনি বলছেন আপনি অন্ধ, অন্যদিকে বলছেন যে পশুটি এখান দিয়ে পালিয়ে গেছে তা আমার শিকারের উপযুক্ত নয়। তখন ওই অন্ধ লোকটি বলে, হে রাজন, যেটাকে আপনি হরিণ ভাবছো আসলে তা হরিণ নয়, সে আসলে একটা হরিণী এবং আবার গর্ভবতী। যে পর্যন্ত আমার জ্ঞান আছে আমি কখনোই কোনো রাজাকে গর্ভবতী হরিণী শিকার করতে শুনিনি। এই কারণেই আমি এই জন্যই বলছি যে সে আপনার শিকারের উপযুক্ত না এবং তার পিছনে দেখার সময় নষ্ট না করাই ভালো। এটা শোনার পর রাজা আরো আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন যে এই অন্ধ লোকটি কেমন করে জানতে পারে যে সেটি হরিণী আবার গর্ভবতী। রাজা কিছুক্ষণ ভাবনা বিচার করে তার সেনাপতিকে বলেন, সেনাপতিজি, আমাকে সেই হরিণটি জ্যান্ত চাই। আমাকে তা জানতেই হবে যে সেই পশুটি হরিণ নাকি হরিণী ছিল, কারণ এই অন্ধ লোকটি পুরো বিশ্বাসের সাথে বলছে। তার কথার সত্যতা বিচার করতে চাই। যদি সেটি হরিণী গর্ভবতী হয় তবে তা আমাদের শিকারের উপযুক্ত হবে না, কারণ আমরা তো একটা হরিণের পিছা করতেছিলাম। এই জন্য যাও, জেনে এসো তা হরিণ নাকি। সেনাপতি রাজার কাছ থেকে অনুমতি নিয়ে খোঁজ করতে শুরু করে দিল এবং কিছুক্ষণ পর যখন তিনি ফিরে আসলো তিনি রাজাকে বলল, হে রাজন, ওই অন্ধ লোকটি যা বলল তা আসলে সত্যই বলেছিল। সেটি হরিণী ছিল এবং গর্ভবতী ছিল। তা শোনার পর রাজা অবাক হয়ে গেলেন। তিনি এটা বুঝতে পারছিলেন না যে এই অন্ধ ব্যক্তি কিভাবে বুঝতে পারলেন যে পশুটি হরিণীই ছিলেন। আসলে এক অন্ধ ব্যক্তি কিভাবে দেখতে পারে, কিভাবে জানতে পারে এবং কিভাবেই বুঝতে পারলো যে গর্ভবতীও ছিল? এমন অনেক প্রশ্ন রাজার মনে আসতে লাগলো এবং রাজা মনে মনে ঠিক করলেন যে আমাকে এই বিষয়টা জানতেই হবে। এই ভেবে সে অন্ধ লোকটির কাছে আবার আসলো এবং তাকে বলল, দেখো, আমি তো ভালো করে জানি না আপনি সত্যিই অন্ধ কিনা, কিন্তু আমি একটা বিষয় জানতে এসেছি। তুমি কি আমার এই প্রশ্নের ঠিক উত্তর দেবে? এই সময় অন্ধ লোকটি বলল, হে রাজন, আপনি যা কিছু বলতে চাও তা আমাকে বলতে পারো, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর রাজা বললেন, দেখো, প্রথমেই তুমি বললে অন্ধ, আবার অন্যদিকে বললে যে পশুটি পিছা আমি নিয়েছি তা এক হরিণী। আসলে তুমি এটা কিভাবে বুঝতে পারলে? তোমাদের জমিতে তো অনেক পশুই আসে
এবং চলেও যায়, কিন্তু তুমি এটা কিভাবে জানতে পারলে? তখন এই অন্ধ লোকটি রাজাকে বলে, হে রাজন, আপনি যে হরিণটির পিছা করেছিলেন, ওই হরিণটি যখন আমাদের জমিতে এসেছিল তার পালিয়ে যাওয়ার আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছিলাম এটি একটি হরিণ, এবং জমির পাশে যে বেড়া ছিল তা খুব ছোট, তার উচ্চতা বেশি ছিল না। যদি কোনো হরিণ হতো তাহলে সে অনায়াসেই এই বেড়াটিকে খুব সহজেই লাফিয়ে পার হয়ে যেত, কিন্তু হরিণটি এই বেড়াটিকে ভেঙে পার হয়েছে। যদি সে লাফ দিয়ে পার হতো তাহলে তার বাচ্চার ক্ষতি হতো। এই ঘটনা থেকে আমি এটা বুঝতে পারলাম যে সে গর্ভবতী, না হলে সে জোরে লাফ দিয়ে পার হয়ে যেত। এরপর রাজার মনে আরেকটি প্রশ্ন জাগলো। রাজা বলল, তাহলে কিভাবে বুঝতে পারলে যে ওই পশুটি একটি হরিণই ছিল? অন্য পশু তো হতে পারতো। এরপর অন্ধলোকটি বলে, হে রাজন, আমি সারাদিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে থাকি। আমার শোনা শক্তি খুবই তেজ। আমি এটা বুঝে যাই কোন পশু জমিতে এসেছে, এবং আমি জোরে জোরে চিল্লাতে থাকি যেন তারা আমাদের জমি থেকে পালিয়ে যায়, ফসল নষ্ট না করতে পারে। রাজা এই অন্ধ লোকটির এই কথাগুলি শুনে সন্তুষ্ট হয়ে যায়, এবং তিনি মনে মনে ভেবে নেয় যে এই লোকটি অন্ধ হলেও সে অনেক জ্ঞানী মনে হচ্ছে। এই লোকটিকে দ্বারা কোনো না কোনো কাজ অবশ্যই করা যাবে। এই ভেবে রাজা তাকে সাথে নিয়ে রাজপ্রাসাদের দিকে ফিরে যায়। এরপর রাজা তাকে বললেন, এমন কোন বিষয়গুলি মেনে চললে অন্যের মনের কথা জানতে পারা যাবে? তখন অন্ধ লোকটি বলল, দেখো, আমি তো দেখতে পারি না, অনুভবে বলতে পারি। তবে মনে রেখো, মনের একটি ভাষা আছে, আর এই ভাষা মানুষের শরীরে ব্যবহার রূপে বোঝা যায়। তার চোখে, তার ঠোঁটে, তার কাজ করার ধরন থেকে বুঝতে পারা যায় তার মনে কি চলছে। এই কয়েকটা বিষয় লক্ষ্য করলেই যে কোনো কারো মনের কথা বুঝতে পারা যায়। এর জন্য তোর মনকে শান্ত করে মনকে বর্তমানে নিয়ে আসতে হবে। যখন আমাদের মনকে একাগ্র করে বর্তমানে নিয়ে আসবো, তখন আমরা অন্যদের মনের কথা জানতে পারবো, কারণ সামনে থাকা ব্যক্তিও বর্তমানেই ভাবছে। আমাদের মনকে বর্তমানে নিয়ে আসতে হবে, তখন আমরা অন্যের মনের কথা জানতে পারবো। যদি অতীতের ঘটে যাওয়া ব্যাপারে ভাবতে থাকি, তবে যে অন্য ব্যক্তি বর্তমান নিয়ে ভাবছে, বর্তমানে তার মনে কথা বলছে, তা আমরা কেমন করে জানবো? কারণ আমি অতীতের ঘটনায় ডুবে আছি। এই জন্য কারো মনের কথা জানার জন্য সবার প্রথমে আমাদের মনকে একাগ্র করতে হবে, তাকে বর্তমানে নিয়ে আসতে হবে। আর এই তিনটি বিষয় জানতে পারলে খুব সহজেই কোনো ব্যক্তির মনের কথা জানতে পারবে। নাম্বার 1, চোখের লক্ষ্য করা। কারোর সাথে কথা বলার সময় তার চোখে দেখা, তার চোখে ধ্যান দেওয়া তার সবচেয়ে জরুরি, কারণ চোখ বলে না কিন্তু অনেক কিছু ইঙ্গিত দেয়, অনেক কিছুই বলতে চায়। যদি আমরা কোনো ব্যক্তির চোখের ইশারা ইঙ্গিত বুঝে যাই, শিখে যাই, তবে আমরা জানতে পারবো যে ওই ব্যক্তির মাথায় কি চলছে, সে কি ভাবছে আর এখন কি করতে চাচ্ছে। যদি তুমি অন্যের মনের কথা জানতে চাও, তবে তোমার চোখের সঠিক ব্যবহার করা শিখতে হবে। তার আকার কেমন, কখন কোন দিকে দেখছে, যদি তার চোখে এদিক ওদিকে ঘুরতে থাকে, যখন তার সাথে কথা বলছো এদিক সেদিকে ঘুরছে, কখনো চোখ উপরে কখনো নিচে, কখনো খুশি বা কখনো নিরাশা। যখন আমরা কোনো চোরকে দেখি তখন আমরা বুঝতে পারি যে সে কোনো না কোনো ভুল করেছে। ঠিক তেমনই যখন আমরা কোনো চালাক ব্যক্তির চোখে দেখি, তখন তুমি বুঝতে পারবে যে তার চোখের ভাষা আছে। এক খুব সহজ সরল উপায় আছে। যদি তোমার এটা বুঝতে চাও সামনে থাকা ব্যক্তি মিথ্যা কথা বলছে বা সত্য, তবে তার চোখে ধ্যান দেওয়া খুবই প্রয়োজন। যদি তোমার সাথে কথা বলার সময় ওই ব্যক্তি তার চোখ খুব দ্রুত এদিক সেদিক ঘোরাতে থাকে, উপরে নিচে চারদিকে দেখতে থাকে, তবে এর অর্থ এই হলো যে সে এই কথা থেকে বের হওয়ার জন্য কোনো উপায় খুঁজছে বা কোনো মিথ্যা কাহিনী তৈরি করছে। যদি সামনে থাকা ব্যক্তি তোমাকে কোনো মিথ্যা কথা বলতে থাকে বা বলার চেষ্টা করে, তবে সে তোমার দিকে তাকিয়ে কথা বলবে না, সে এদিকে সেদিকে দেখতে থাকবে, উপরে নিচে দেখবে। সে কখনোই তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, কারণ তার ভয় আছে যদি আমি তার চোখে চোখ রেখে কথা বলি তবে মিথ্যা বলা ধরা পড়ে যাব আর অন্যরা সত্য কথা জানতে পেরে যাবে। এমনই অনেক ভাষা আছে। যখন তুমি কারো চোখে চোখ রেখে দেখা শুরু করে দেবে, তার হাবভাব কেমন, ঠিক তেমনই শরীরে এমন হাবভাব আছে যা দেখে মনের কথা খুব সহজেই আমরা বুঝতে পারবো, এবং তা বোঝা খুবই প্রয়োজন। কখনো কখনো কোনো ব্যক্তি শরীরে তার চোখ, ঠোঁট এমনই অনেক আলাদা আলাদা ব্যবহার করে শুরু করে দেয়, তখন বুঝতে পারবে ওই ব্যক্তি নিরাশায় আছে। যখন কোনো ব্যক্তি উদাস বা খুব খুশি বা কোনো অনেক বড় দুঃখে আছে বা কি ভাবছে, তা আমরা তার শরীরের হাবভাব থেকে বুঝতে পেরে যাই।
সে কিছু মুখে বলুক আর নাই বলুক, কিন্তু তুমি তার চেহারা দেখে সবকিছুই বলতে পারবে। আর তৃতীয় উপায়টি হলো হাতের ইশারা ও শরীরের ব্যবহার। মনের কথা বোঝার জন্য হাতের ইশারা ও শরীরের ব্যবহারকে বোঝা খুবই প্রয়োজন। কোনো ব্যক্তি যখন কথা বলে থাকে তখন দেখে থাকবে সে তার হাতকে এদিকে সেদিকে নাড়তে থাকে, হাতের ইশারা করে থাকে। কথা বলার সাথে শরীরের যে ব্যবহার, এ থেকে এটা বোঝা যায় যে ওই ব্যক্তি আমাদের কথায় মনোযোগ দিচ্ছে এবং তার মনে কি চলছে। শরীরের ব্যবহারকে দেখার জন্য হাত ঘোরানো, শরীরকে ঘোরানো, এমন অনেক বিষয় রয়েছে, তাতে আমাদের ধ্যান দেওয়া উচিত। কথা বোঝার জন্য শরীরকে বুঝতে হবে। যদি আমরা এই তিনটা বিষয়ে ধ্যান দিয়ে ভালো করে বুঝে নিই, তবে আমরা খুব শীঘ্রই যে কারো মনের কথা সৎ সরলভাবে জানতে পারবো। আর এই জন্য যদি কারো মনের কথা জানতে চাও, তবে তার চোখে, তার চেহারায়, তার শরীরের হাবভাব ও তার হাতকে ধ্যান দিয়ে দেখা ও বোঝা, যা থেকে তুমি বুঝতে পারবে আসলে তার মনে কি চলছে আর ও কি ভাবছে। প্রথমে তোমার মনকে একাগ্র করতে হবে, শান্ত করতে হবে, আর তোমার মনকে বর্তমানে নিয়ে আসতে হবে। তবেই তুমি অন্য ব্যক্তির সব আচার আচরণে ধ্যান দিতে পারবে, তাকে বুঝতে পারবে। আর যদি তুমি অতীতের ঘটনায় ডুবে থাকো বা ভবিষ্যতের পরিকল্পনায় ব্যস্ত থাকো, তবে এই ব্যক্তির হাবভাব কখনোই ধ্যান দিতে পারবে না, আর কখনোই বুঝতে পারবে না ওর মনে কি চলছে, কি ভাবছে।